হুমকি দিচ্ছেন, গুন্ডার মতো কথা বলছেন। এর উত্তর বাংলার মানুষ দেবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোথায় পালাবেন জায়গাটা ঠিক করে রাখুন। একটু আগে মাইকে শোনা গেল ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়াইতে বিজেপির মাইকেই তা শোনা গিয়েছে। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতায়, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং উনি এখান থেকে আসামের প্রচারে যোগ দেবেন। আমার বাড়িতে যখন জল জমে, একটা বেড়াল টয়লেট করলে আমার বাড়িতে জল জমে যায়। আমি হোটেলে কাজ করি, আমি একটা শেফ। তাই আমি জয়পুরে গিয়ে মা বাবাকে এখানে বেঙ্গলে ছেড়ে দিয়ে আমি এখানকার বাসিন্দা হয়ে বাইরের দেশে গিয়ে কাজ করছি। আমি আমাদের দেশ ছেড়ে আমি অন্য দেশে গিয়ে কাজ করছি। উনি প্রায় 15 বছর ধরে এখানকার মুখ্যমন্ত্রী, জনপ্রতিনিধি। কিন্তু মুখ্যমন্ত্রী তো দূর, সাধারণ এমএলএ হিসেবে, সাধারণ জনপ্রতিনিধি হিসেবে অন্যান্য জায়গায় যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা আপামর জনগণ পায়, আমরা তার থেকে অনেক কম পাই এবং খুব নিরাপত্তার অভাবহীনতায় আমরা ভুগছি বর্তমানে। ভবানীপুরে এখন সব থেকে বড় সমস্যা কি মনে হয়? সব থেকে হচ্ছে ল্যান্ডিং। লোকের বাড়ি হড়প করছে এখন। লোকের বাড়ি আপনি যেখানে যাবেন, বাড়ি পুরোনো বাড়ি দেখলেই এখন প্রমোটিংয়ের ব্যবস্থা করছে। তার মধ্যে জলের লাইন সেরকম নেই। তার উপরে হচ্ছে এখানকার সব থেকে বড় হচ্ছে তোলাবাজিটা। এখানে একদম এতটাই তোলাবাজি হয়ে গেছে, এখানকার মানুষরা নিজেরাই বলছে যে এই পরিবর্তনটা দরকার নেই। অনেক দিন হয়েছে মমতা ব্যানার্জির এই কাজকর্ম চলছে, মানে আজকের থেকে তো নয়, যবে থেকে উনি 2012 সালে আসার আগে উনি সত্যিই মানুষের জন্য কাজ করেছে। কিন্তু হঠাৎ করে ওনার কিসের পরিবর্তন এসছে আমি জানি না। কার পরিবর্তন, কীভাবে পরিবর্তন ওনার মস্তিষ্কে ঢুকেছে, তো সেটাতে দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন পরিবর্তন এনেছে, মানে পাল্টানো দরকার বলতে মানে একদম নিজেকেই পাল্টে ফেলেছে। 5 বছরে কি কাজ হয়েছে আপনাদের এরিয়া? 5 বছরে বলুন কি কাজ হয়নি, কি কাজ হয়েছে। জলের ব্যবস্থা এখনও সব জায়গায় নেই। কোথাও দেখবেন রাস্তা একেবারে চাঁদের পাহাড়ের মতো, কোথায় গর্ত, কোথায় মানে কোথাও গেলে দেখবেন, বিশেষ করে আপনি টালিগঞ্জের ওদিকটায় যাবেন, গিয়ে দেখবেন যে ওরা সারা বছর ধরেই ওখানে রাস্তায় কোনো বাস যাওয়া বন্ধ হয়ে গেছে। বিশেষ করে S31 রুটের যে বাসটা পুরো বন্ধ ওই রাস্তায়। মানে আমরা চৌরাস্তা দিয়ে ঘুরে ঘুরে আমরা যেতে হয়। পুরো ওই রাস্তা পুরো একদম বছরের পর বছর ধরে চলছে, কাজ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো সরকারের কোনো হিলদোল নেই। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমাদের ইলেকট্রিকের দাম এতটাই বেড়েছে, সেটার ব্যাপারে এখানে কোনো মানে ওনাদের কোনো একটা, সব জায়গা থেকে কোনো দাম বেড়েছে, ওখানে কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না, এইসব নিয়ে ওনারা আওয়াজ তুলছেন ঠিকই। কিন্তু সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে ওনারা যে ইলেকট্রিকের বিলের ওপর যে দাম বাড়িয়েছে সেটা কেন, তার ব্যাপারে উনি কোনো মানে তৎপর নাই যে হ্যাঁ সেখানে মানুষের সহায়তা ব্যবহার করা। তার মধ্যে হচ্ছে জমির ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে, আস্তে আস্তে, মানে মানুষ জানেই না যে জমির ওপর ট্যাক্স কতটা বেড়েছে, আগে কত ছিল আর এখন কত দিচ্ছে। মানে একটা ফ্ল্যাট কিনতে গেলে আমাকে প্রায় 5,000 টাকার আমাকে ট্যাক্স দিতে হয়, সেই টাকাটাও তো আমাদের দিতে হচ্ছে। আমাদের কারণ চাকরি নেই, কিন্তু আমাদের ট্যাক্সটা গুনতে হচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী, মানে কাকে আপনারা এগিয়ে রাখছেন? দাদা ছাড়া আর কে আছে এখানে? আমার তো মনে হয় এখন পরিত্রাণ হিসেবে দাদা হিসেবেই বেছে নেওয়া উচিত। সমগ্র রাজ্যের যে বর্তমান অবস্থা সেটা নিয়ে কি বলবেন? বেহাল, শিক্ষা ব্যবস্থা নেই, পরিকাঠামোটা নেই। আপনি কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম যে একজন স্কুলের প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন, মিড ডে খাওয়াচ্ছেন, খাইয়ে চলে যাচ্ছে। এটাই তো এখনকার মানে শিক্ষা ব্যবস্থা। টিচারের ব্যবস্থা জানি না কীভাবে, কবে ওটা এই সমস্যাটা সমাধান হবে। পুলিশদের দিয়ে বাকি রেখে দিয়েছে। তারপরে সাংবাদিকদের যে সাংবাদিকতার যে স্বাধীনতাটা আগে আমরা যখন করতাম তখন একটা স্বাধীনতা হিসেবে ছিল, কিন্তু ইদানিং সাংবাদিকদেরও একটা সমস্যা তৈরি হচ্ছে, সব জায়গায় তাদের সাংবাদিকতা করতে দিচ্ছে না, সব জায়গায় তাদেরকে বাধা দিতে মানে বাধায় পড়তে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ওষুধের মানে আপনি গভর্নমেন্টের হসপিটালে যাবেন, দেখবেন ওই ওষুধগুলো, অরিজিনাল ওষুধগুলো ওরা বাইরে পাচার করে বিক্রি করছে, আর মানে ডিসপোজ ওষুধগুলো মানুষকে খাইয়ে
মানে মানুষকে আরো অসুস্থ করে তুলছে। এই তো চলছে সংসারে, মানে সমাজে। তো এই থেকে পরিত্রাণের দরকার। মানে জানি না কতজন এটা মানে আমার সঙ্গে একমত হবে, কিন্তু আমার মনে হয় একটা পরিবর্তন অন্তত 5 বছরে দেখা উচিত। আমরা হ্যান্ডিক্যাপ মানুষ, হ্যাঁ, আমি যে পেনশনটা পাবো, আমার সমস্ত কার্ড আছে, ডিসএবিলিটি কার্ড আছে, আমি কাউন্সিলের কাছে যখনই বলতে যাই বলছে ম্যাডাম ছাড়িনি। এটা কি সমস্যা? সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পেনশন, সে পেনশনটা কী করে আমরা হ্যান্ডিক্যাপরা পাবো না? এটা সমস্যা আছে। সেই সমস্যা কাকে জানাবো? দিদিকে জানাতে গেলে তো কাউন্সিলর কোনো বলবে তুমি আমাদেরকে টপকে উপরে যাচ্ছ, তো আমরা যেতে পারি না দিদি। এই আমরা মুখ চুপ করে বসে থাকি, কী করে? এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কী আমরা করবো? আমরা হ্যান্ডিক্যাপ মানুষের ঝগড়া করতে যাবো? জনপ্রতিনিধির সঙ্গে ঝগড়া করবো কেন? ওনাদেরকে আমরা ভোট দিয়েছি, ওনাদেরকে আমরা নির্বাচিত করে আমরা চুনে এনেছি, তার মানে আমরা এ না যে ওনার সঙ্গে আমরা ঝগড়া করবো। এটাই দিদি আমাদের সমস্যা। এবার হ্যান্ডিক্যাপ মানুষ পয়সা পাই না, এটা আমি আপনাকে বলছি। এটা আগার উপর মহলে জানে, উপর মহল দিয়ে জেনে আগার আমাদেরকে ব্যবস্থা করতে খুব ভালো হবে। দাদাকে আগার বলবো আমরা, সেটাও আমরা দেখবো ওনাকে বলে যে আমাদের সলভে কী করে হচ্ছে ব্যাপারটা। এই দিদি, আর কিছু না। থ্যাংক ইউ দিদি। ভবানীপুরে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা, যাতায়াতের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। আচ্ছা, সব থেকে বড় কথা, আমি ভবানীপুর নিয়ে তো কথা বলবো না, আমি পুরো পশ্চিমবঙ্গটা নিয়ে কথা বলবো, কলকাতা শহর নিয়ে কথা বলবো। কারণ আজকে আপনি বলুন স্বাস্থ্যর দিক দিয়েও সমস্যা। স্বাস্থ্য দপ্তর লিফট ভেঙে চলে যাচ্ছে, মানে আমাদের এত বছর কেরিয়ারে এই দেখতে হচ্ছে যে হসপিটালের লিফট ভেঙে রুগী মারা যাচ্ছে, বাথরুম করতে গিয়ে রুগী মারা যাচ্ছে। তাহলে স্বাস্থ্য অবস্থা কতটা খারাপ। চাকরির অবস্থা, মানুষ চাকরির জন্য কত 26,000 চাকরি প্রার্থী রাস্তায় বসে আছে, এখনও তার সলিউশন হয়নি। চাকরির সমস্যা, স্বাস্থ্য দপ্তরের সমস্যা, শিক্ষার সমস্যা, সব দিক দিয়ে কোনো দিক দিয়ে বাকি নেই। দিদি যে যদি বলতে পারে হ্যাঁ ভালো উনি ভালো কাজ করেছে, চপ ভাজার কথা কিন্তু উনি খুব ভালো 5 বছরে কোনো কাজ হয়েছে ভবানীপুরে নিয়ে? ওই যে চপ ভাজার কাজটা, মানুষকে চপ ভাজতে বলেছে, ঝালমুড়ি করতে বলেছে, মানুষ ওটার জন্যই রেডি হচ্ছে। আর এই যে বেকার ভাতা যে দিচ্ছে, এইগুলোই হচ্ছে ওনার উন্নয়ন। উনি আর উন্নয়নের কথা ভাবছে না, উনি 26,000 চাকরির বদলে 1,500 টাকা ছুঁড়ে মারছে বেকারত্ব ভাতা। তো আপনি বলুন না, 1,500 টাকায় কি সংসার চলে? আজকে 1,500 টাকায় সংসার চলে? 1,500 টাকা বাজারে নিয়ে যান, 10টা পয়সা ফিরবে কিনা জানি না। তো উনি ভাতা দিয়ে কি প্রমাণ করতে চাইছে যে চাকরি যারা চাইছে তাদের মুখ বন্ধ করা যায়? আলটিমেটলি মানুষ জেগেছে, মানুষ সচেতন হয়েছে, পাল্টানো দরকার, খুবই দরকার। আপনাদের গত 5 বছরে কি কি কাজ হয়েছে, সব থেকে বড় সমস্যা কি ভবানীপুর? সব থেকে বড় সমস্যা তো আমাদের এখন মহিলা যিনি আছেন তাকে নিয়ে আমাদের সবার সমস্যা। প্রথম কথা, কেন সব দিকে দুর্নীতি যেগুলো হচ্ছে, যেগুলো এখন কয়লা চুরি, রেশন চুরি, সব কিছু চুরি, বিদ্যা চুরিও পর্যন্ত হচ্ছে, চাকরি চুরি, সব কিছুই হচ্ছে। এটাই আমাদের মেন সমস্যা। এই সমস্যার সমাধান হলেই সব সমস্যার সমাধান শেষ। 5 বছরে এরিয়ায় কি কি কাজ হয়েছে? 5 বছরে সেরকম তো কিছু কাজ বাজ কিছুই তো হয়নি। এরিয়ার কি কি সমস্যা? এরিয়াতে তো অনেক কিছুই সমস্যা, জল নেই সেরকম, ড্রেনের ব্যবস্থা নেই, লাইট চলে গেলে লাইট সেরকম, মানে কারেন্ট চলে গেলে সেরকম আসে না সেরকম, বা ইলেকট্রিকের প্রবলেম তো আছেই। এই যে আপনাদের যে বর্তমানে যা ভোটে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কাকে এগিয়ে রাখবেন? আমরা তো দাদাকে চাই। দিদি তো 15 বছর দিদিকে আমরা দিলাম, এবার বাকি 5 বছর দেখি না আমার দাদা কি করে। 34 বছর তো সিপিএম নিয়েছে, 15 বছর টিএমসি নিয়েছে, 5 বছর দাদাকে দিই না, আমরা দেখি না কি হয়। গুজরাটিদের অপমান করার পর ভবানীপুরে সেই গুজরাটি ভাষায় দেওয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। কারা গুজরাটি? একটাও রাষ্ট্রবাদী, তিনি গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, তিনি জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসুন, কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনা মত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রা হ্যায়।
এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা উনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। আপনার ভবানীপুরে সভা করবেন তাই নিয়ে কটাক্ষ করে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে মোদি সভা এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ভৃত্য বলে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। এমসিসি ভাইলেশন 15 বছর কোথায় ছিল চাকরি দেওয়ার সময়? বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং ইল্লিগাল আর্মস উদ্ধার করেছে ইডি, এখনো ক্যাশ গোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। হুমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, গুন্ডার মতো কথা বলছেন। এর উত্তর বাংলার মানুষ দেবে। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোথায় পালাবেন জায়গাটা ঠিক করে রাখুন। না না, কোনো কর্মী আবেগে বলতেই পারেন আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে লড়ছে। নিশ্চয়ই 294 জন বিজেপির যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। কিন্তু এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার। আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমের সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন? আগামীকাল আপনার নমিনেশন থাকছেন। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে, অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতায়, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং উনি এখান থেকে আসামের প্রচারে যোগ দেবেন। অবশ্যই শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারকদের তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম অমিত শাহ। সোনা পাপ্পুর বাড়ি থেকে যে অস্ত্র টাকা পাওয়া গেছে এটা শান্তনু সিনহা বিশ্বাসের, দেবাশিস কুমারের।
বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলেন, আপনি গত 10 বছরে দেখে নিন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে উন্নয়নমূলক কী কাজ করেছেন বা এমনকি ফিতেও কেটেছেন। আমার মনে হয় না আপনি একটা জিনিসও বলতে পারবেন। আমার হোটেলিও, আমি হোটেলে কাজ করি, আমি একটা শেফ। তাই আমি জয়পুরে গিয়ে মা বাবাকে এখানে বেঙ্গলে ছেড়ে দিয়ে আমি এখানকার বাসিন্দা হয়ে বাইরের দেশে গিয়ে কাজ করছি। আমি আমাদের দেশ ছেড়ে আমি অন্য দেশে গিয়ে কাজ করছি। আর রাস্তাঘাটের কি অবস্থা দেখেছেন আপনারা? রাস্তাঘাট কেটে কেটে কি অবস্থা করে রেখেছে। একটা গাড়ি যেতে গেলে আরেকটা আমরা সেদিনকে নিজেরাই উল্টে পড়ে গেছি। আমি আর আমার হাজবেন্ড আমার এইখানে কেটে গেছে। কি বলবো, উনি নিরাপত্তা দিতে পারছে না, অথচ একটা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা দিই। দেখতে পাচ্ছেন কিরকম রেপ হচ্ছে। আজকের আমার মেয়ে আজকের এখানে পড়াশোনা শিখে চাকরি বাকরি নেই, কিছু নেই, আমার মেয়ে বিদেশে গিয়ে চাকরি করছে। কেন? আমি তো পশ্চিমবাংলায় থাকি, তাহলে পশ্চিমবাংলায় কেন নেই রোজগার? সে আমার মেয়ে কেন যাবে? লেখাপড়া পশ্চিমবাংলায় শিখেছে, লেখাপড়া পশ্চিমবাংলায় শিখলে তাহলে তো আমার মেয়ে যাবে তো সে বিদেশে চাকরি করতে। আজকে এখানে একটা চাকরি নেই কেন? আজকে আমাকে বলতে হচ্ছে যে আমার মেয়ে বাইরে চাকরি করে। কেউ যদি আমার বন্ধুবান্ধব কেন আমাদের কষ্ট হয় না? আমার মেয়ে বাইরে আছে, চোখের বাইরে আছে। আমার বাড়িতে আমার এখনো ভিডিওটা আমি বার করতে সময় লাগবে। আমি দেখাতে পারি যে আমি পুরনো বাসিন্দা হয়ে এখানে ভবানীপুরে, উনি যেখানে নিজে খুব দাঁড়িয়েছিলেন ভোটে, আমরাই তো একসময় ওনাকে জিতিয়েছিলাম যাতে একটা মহিলা মুখ্যমন্ত্রী হোক, আমরা নিরাপত্তা পাবো, আমরা সুযোগ পাবো, সুবিধে পাবো। আমার বাড়িতে যখন জল জমে, একটা বেড়াল টয়লেট করলে আমার বাড়িতে জল জমে যাচ্ছে। কেন? এত নিচু। উনি খালি রাস্তা খুঁড়ে খুঁড়ে, ভালো রাস্তা, এখন ইলেকশন আসছে, রাস্তা খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছে আমি কাজ করছি। আর রাস্তাঘাটের কি অবস্থা দেখেছেন আপনারা? রাস্তাঘাট কেটে কেটে কি অবস্থা করে রেখেছে। একটা গাড়ি যেতে গেলে আরেকটা আমরা সেদিনকে নিজেরাই উল্টে পড়ে গেছি। আমি আর আমার হাজবেন্ড আমার এইখানে কেটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় দুর্গাপুজো, কালী পুজোর সময়, পুজোর ফিতে কাটার সময়। এমনকি সাধারণ মানুষের সাধারণত সমস্যা কী হয়, পিজিতে একটা বেড চাই, ব্যবস্থা করতে পারছি না, একটা বেড ব্যবস্থা করে দিতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেতে পারবেন। আমি ধরে নিলাম কালীঘাটে আপনার কারো কাছে সোর্স আছে, আপনি তাকে ফোন করলেন রাত্রি 10টার সময়, আপনাকে কি উত্তর দেবে আমি সেটাও বলে দিচ্ছি। বলবে কালকে দুপুর 12টার সময় আমার অফিসে আসুন, সামারি নিয়ে আমি দেখছি। ততক্ষণে হয়তো আপনার পেশেন্টই বাঁচবে না। তো এরকম বিধায়ক রেখে আমাদের লাভ কী? আমরা এমন একজন বিধায়ক চাই যাকে আমরা রাত বিরেতে পৌঁছে যেতে পারবো আমাদের অসুবিধা নিয়ে, এবং তার সমাধান আমরা সঙ্গে সঙ্গে পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ বিধায়ক সেটা আমাদের দিতে পারছেন না। উনি হয়তো মুখ্যমন্ত্রী হয়ে চেয়ারে বসে আছেন, কিন্তু তার সুবিধা আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। মাননীয় কলকাতাকে লন্ডন বানাতে চাইছিলেন, তো ভাগ্যিস লন্ডন বানাননি, কারণ লন্ডনে রাস্তায় জল জমে না, এবং সেখানে এই কিছুদিন আগে ভয়ঙ্কর বানভাসি হয়েছিল, সেখানে সহনাগরিক 12 জন মারা গিয়েছিল। আর পথের যে প্রকল্প পথশ্রী, সবেতেই শ্রী শ্রী জুড়ে স্ত্রীর অপমাননী করছে। পথশ্রী যে প্রকল্প, আমাকে বলতে হবে না, আপনারা সাংবাদিক, আপনারা দেশের জনগণ, আপনারা এলাকায় ঘুরুন, যে প্রত্যেকটা ফুটপাত ভাঙা। যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সামনে 100 মিটার অবধি রাস্তা খোঁড়া, স্কুটার নিয়ে বাইক নিয়ে যাওয়া যায় না, গাড়ি তো দূর। এক একটা রাস্তাতে লাইট নেই, ল্যাম্পপোস্ট নেই, যেগুলো পোডিয়ামগুলো অর্ধেক দেখুন পোডিয়াম টিম করে চলছে। আমাদের স্বাধীনতার আগের সেই লন্ঠনের আলোর কথা, ব্রিটিশের ল্যাম্পের কথা মনে করে দিচ্ছে। পথশ্রী প্রকল্প পুরোপুরি ব্যর্থ প্রকল্প একটা। এমন একজন জনপ্রতিনিধি এখানে হন, যেই পার্টিরই হন, জাতীয়তাবাদী পার্টির নিশ্চয়ই হবে, যে দেশকে ভালোবাসবে, নিজের মাকে ভালোবাসবে, দেশ মাকে ভালোবাসবে, এবং ভবানীপুরবাসী একটু হাঁপ ছেড়ে বাঁচবে। ভবানীপুর একটা সেন্সিটিভ জায়গা, মিশ্র ভাষাভাষীর অঞ্চল, বলতে গেলে একটা মিনি ইন্ডিয়া, একজন মিনি ছোট ভারতবর্ষ। এখানে মারোয়াড়ি থাকে, পাঞ্জাবি থাকে, গুজরাটি থাকে, বিহারি ভোটার প্রচুর, বনেদি বাঙালি আছে, ওপার বাংলা থেকে আসা লোকজন আছে, ফুটপাত বাসিন্দা আছে, বড় বড় হাই রাইজ বিল্ডিং আছে। পুরো ভারতবর্ষের যে পিকচারটা আপনি দেখতে পারেন, মোটামুটি ভবানীপুর একই ছোট মিনি ভারতবর্ষ। সবাইকে নিয়ে ঐকান্তিকভাবে চলার যে প্রয়াস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যায়নি, সেই প্রয়াস যেন যিনি আমাদের জনপ্রতিনিধি হবেন, আমি আশা করব তিনি সবাইকে নিয়ে ভারতবর্ষের সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মগোষ্ঠী, সমস্ত জাতপাতের লোককে নিয়ে একটা সুন্দরভাবে সমাজ তৈরি করবে, এটুকু আমরা বিশ্বাস করি, আশা রাখি।